আমার বিয়ে হয়েছিল সৌমিলের সঙ্গে। সৌমিল একজন সফল ব্যবসায়ী, হাসিখুশি আর খুব যত্নশীল। আমাদের বিয়ের প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো। আমরা একসঙ্গে হাসতাম, গল্প করতাম, আর কলকাতার রাস্তায় হাত ধরে হাঁটতাম। সৌমিলের সঙ্গে আমার দিনগুলো কাটত রঙিন ছবির মতো। কিন্তু বিয়ের মাত্র 6 মাস পর সৌমিলকে বিদেশে যেতে হলো। তার ব্যবসার জন্য তাকে দীর্ঘদিনের জন্য আমেরিকায় থাকতে হবে। আমি তাকে বোঝালাম, ঠিক আছে, তুমি যাও, আমি এখানে তোমার অপেক্ষায় থাকব। আর তুমি প্রতিদিন আমায় ফোন করবা। কিন্তু বিদেশে যাওয়ার পর আমি একা থাকতাম আমাদের কলকাতার বাড়িতে। সৌমিলের বড় ভাইজের ছেলে সুকান্ত আমাদের পাশের ফ্ল্যাটে থাকত। সুকান্ত একজন পেশাদার ক্রিকেটার, দেখতে হ্যান্ডসাম আর বেশ প্রতিভাবান। ওর মা 3 বছর আগে মারা গিয়েছিলেন। আমি তাকে ছেলের মতোই স্নেহ করতাম। সুকান্ত প্রায়ই আমার সঙ্গে সময় কাটাতে চাইত। আমরাও গল্প করতাম, হাসিখুশি মুহূর্ত কাটাতাম। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। মনে হতো সে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, কিন্তু বলে না। সুকান্তের এই চাহনি আমাকে অস্বস্তিতে ফেলত। তার চোখে কি ছিল? কৌতূহল, না অন্য কিছু? আমি মনে মনে ভাবতাম, এই ছেলেটা কি লুকোচ্ছে? আমি তাকে ছেলের মতো দেখতাম, কিন্তু তার দৃষ্টি আমার মনে প্রশ্ন তুলত। আমি ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু সুকান্ত বারবার আমার কাছে আসত, কথা বলতে চাইত। তার হাসি, তার কথার মধ্যে কি যেন একটা রহস্য লুকিয়েছিল। আমার মন বলছিল, এর পেছনে কিছু একটা আছে। একদিন সকালে আমি বাজার থেকে ফিরছিলাম। সুকান্ত আমাকে রাস্তায় দেখে এগিয়ে এলো। কাকিমা, একটু চা খাবে আমার সঙ্গে? সে হাসি মুখে বলল। আমি হেসে রাজি হলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই ছেলে কেন এত আগ্রহী আমার সঙ্গে সময় কাটাতে? তার কথা ছিল উষ্ণতা, কিন্তু তার চোখে ছিল সেই অদ্ভুত দৃষ্টি। আমি ঠিক করলাম, এবার আমাকে জানতে হবে সুকান্ত আমাকে কি বলতে চায়। সেদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি সুকান্তকে ফোন করে বললাম, সুকান্ত, একটু আমার বাড়িতে আসবে, একটা কথা ছিল। সে খুশি হয়ে চলে এলো। আমি তাকে বসিয়ে শান্ত গলায় বললাম, সুকান্ত, আমি লক্ষ্য করেছি তুমি আমার দিকে একটু অন্যরকমভাবে তাকাও। তোমার মনে কি চলছে? আমাকে বলো। আমার গলা ছিল কৌতূহল, কিন্তু মনে ছিল একটা অজানা ভয়। সুকান্ত একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কাকিমা, আমি আসলে। সে থেমে গেল। তার চোখে একটা অস্বস্তি, একটা দ্বিধা। আমি অপেক্ষা করলাম, কিন্তু সে আর কিছু বলল না। আমার মনে প্রশ্ন আরও বাড়ল। সে কি লুকোচ্ছে? কেন সে আমার কাছে এত টান অনুভব করে? আমি তাকে বললাম, ঠিক আছে সুকান্ত, যখন মনে হবে আমাকে বলবে। আমি তোমার কাকিমা, তোমার কথা শুনব। সে শুধু মাথা নাড়ল, কিন্তু তার চোখে সেই রহস্য রয়ে গেল। আমি বুঝলাম, এই গল্পের পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে। কিন্তু সেটা কি, তা জানতে হলে আমাকে আরও অপেক্ষা করতে হবে। সুকান্ত চলে যাওয়ার পর আমার মনটা অস্থির হয়ে উঠল। তার অসম্পূর্ণ কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি বলতে চেয়েছিল? তার চোখের সেই দৃষ্টি, সেই দ্বিধা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম, তাকে আরও কাছ থেকে বোঝার চেষ্টা করব। কিন্তু একই সঙ্গে আমি সতর্ক থাকব, কারণ আমার মনের কোণে একটা অজানা সন্দেহ কাজ করছিল। আমি তাকে ছেলের মতো ভালোবাসতাম, কিন্তু তার আচরণ আমাকে প্রশ্ন তুলছিল। পরের দিন সকালে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি সুকান্ত দাঁড়িয়ে, তার হাতে একটা ফুলের তোড়া। কাকিমা, এটা তোমার জন্য। সে হাসি মুখে বলল। আমি অবাক হলাম। এটা কেন? আমি জিজ্ঞেস করলাম। সে শুধু বলল, তুমি আমার জন্য অনেক কিছু করো। এটা আমার ছোট্ট উপহার।
তার কথা ছিল আন্তরিকতা, কিন্তু আমার মন বলছিল এর পেছনে কিছু একটা আছে। সেদিন বিকেলে আমি আমার বান্ধবী মহিমাকে ফোন করলাম। মহিমা আমার স্কুলের বন্ধু। আমার সব কথা তার সঙ্গে শেয়ার করি। আমি তাকে সুকান্তের কথা বললাম, তার অদ্ভুত দৃষ্টি, তার কথার মাঝে থেমে যাওয়া। মহিমা হেসে বলল, অনামিকা, তুই বড্ড বেশি ভাবিস। হয়তো ছেলেটা শুধু তোর সঙ্গে সময় কাটাতে চায়। ওর তো মা নেই, তুই ওর কাছে মায়ের মতো। মহিমার কথা শুনে আমার মন একটু শান্ত হল, কিন্তু পুরোপুরি নয়। কয়েকদিন পর সুকান্ত আবার এলো। এবার সে আমাকে তার ক্রিকেট ম্যাচের গল্প শোনাল। তার কথায় ছিল উৎসাহ, উদ্দীপনা। আমি মন দিয়ে শুনছিলাম, কিন্তু লক্ষ্য করলাম মাঝে মাঝে তার কথা থেমে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো সুকান্ত, কিছু বলতে চাস? সে শুধু মাথা নাড়ল। না কাকিমা, কিছু না। তার এই আচরণ আমাকে আরো কৌতূহলী করে তুলল। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। সুকান্ত এসে আমার পাশে বসল। কাকিমা, তুমি কখনো মনে করো জীবনে কিছু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু বলা যায় না? তার এই প্রশ্ন আমাকে চমকে দিল। আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে। কিন্তু তুই কি বলতে চাস সুকান্ত? সে একটু হাসল, তারপর বলল, আমি ঠিক জানি না কাকিমা, মনে হয় কিছু কথা মনের মধ্যেই থেকে যায়। তার কথা ছিল একটা গভীরতা, যা আমাকে ভাবিয়ে তুলল। পরের দিন আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখি সুকান্ত আমার পিছু পিছু হাঁটছে। আমি থামলাম। তুই এখানে কি করছিস? সে একটু লজ্জা পেয়ে বলল, কাকিমা, আমি শুধু দেখতে চাইছিলাম তুমি ঠিকঠাক বাড়ি পৌঁছেছ কিনা। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যিই তার উদ্দেশ্য, নাকি অন্য কিছু? আমার মনের মধ্যে প্রশ্নগুলো বাড়তে লাগল। সুকান্তের এই আচরণের পেছনে কি রহস্য? সে কেন আমার সঙ্গে এত সময় কাটাতে চায়? আমি ঠিক করলাম, আমাকে আরও সতর্ক হতে হবে। আমি তাকে ছেলের মতো ভালোবাসি, কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে বারবার সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। আমি জানতে চাই তার মনের কথা কি। সেদিন রাতে আমি সৌমিলের সঙ্গে ফোনে কথা বললাম। তার কাছে সুকান্তের কথা বলতে গিয়েও থেমে গেলাম। আমার মনে হলো এটা আমাকেই বুঝতে হবে। সুকান্তের এই রহস্যময় আচরণের পেছনে কি আছে তা জানতে আমাকে আরেকটু কাছে যেতে হবে। কিন্তু সতর্ক থেকে, কি লুকিয়ে আছে তার মনে? এই প্রশ্ন আমাকে ঘুমাতে দিচ্ছিল না। সুকান্তের আচরণ আমার মনে একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি করছিল। আমি তাকে ছেলের মতো ভালোবাসতাম, কিন্তু তার দৃষ্টি আর অসম্পূর্ণ কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে বোঝার চেষ্টা করব, কিন্তু সতর্ক থাকব। আমার মন বলছিল তার মনে কিছু একটা লুকিয়ে আছে, যা আমাকে জানতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম তাকে আরও সময় দেব, যাতে সে নিজে থেকে তার মনের কথা খুলে বলে। একদিন সকালে আমি বাড়ির কাজ সেরে বসার ঘরে বসেছিলাম। হঠাৎ সুকান্ত এলো, হাতে একটা পুরনো ফটো অ্যালবাম। কাকিমা, এটা দেখো, আমার ছোটবেলার ছবি। সে উৎসাহ নিয়ে বলল। আমরা একসঙ্গে বসে ছবি দেখতে লাগলাম। ছবিতে সুকান্তর হাসিমুখ, তার মায়ের সঙ্গে খেলার মুহূর্ত, সবই ছিল। আমি লক্ষ্য করলাম তার মায়ের ছবির দিকে তাকালে তার চোখে একটা বিষণ্ণতা ভর করে। আমি বললাম, তোর মাকে তুই খুব মিস করিস, তাই না? সে শুধু মাথা নাড়ল, কিছু বলল না। সেদিন বিকেলে আমি বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। সুকান্ত হঠাৎ বলল, কাকিমা, আমি তোমার সঙ্গে যাব। তুমি একা যেও না। আমি একটু অবাক হলাম, কিন্তু রাজি হলাম। বাজারে গিয়ে সে আমার ব্যাগ বহন করল, আমার পাশে পাশে হাঁটল। মাঝে মাঝে আমি তার দিকে তাকালে সে দ্রুত চোখ সরিয়ে নিত। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কিছুতেই বলতে পারছে না।
আমি তাকে জিজ্ঞেস করলাম, সুকান্ত, তুই ঠিক আছিস তো? সে হাসল, হ্যাঁ কাকিমা, আমি ঠিক আছি। কয়েকদিন পর আমি আমার প্রতিবেশী মিসেস গুপ্তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি আমাকে বললেন, অনামিকা, তুমি সুকান্তর সঙ্গে অনেক সময় কাটাও, তাই না? ছেলেটা খুব ভালো, কিন্তু ওর মায়ের কথা মনে হলে ও একটু চুপচাপ হয়ে যায়। তুমি ওর কাছে থাকলে ওর ভালো লাগে। মিসেস গুপ্তার কথা আমাকে ভাবিয়ে তুলল। হয়তো সুকান্ত আমার কাছে তার মায়ের ছায়া খুঁজছে, কিন্তু তার দৃষ্টির সেই রহস্য কি? এক সন্ধ্যায় সুকান্ত আমার বাড়িতে এলো। আমি তাকে চা বানিয়ে দিলাম। চা খেতে খেতে সে হঠাৎ বলল, কাকিমা, তুমি কখনো ভেবেছ জীবনে কিছু মানুষ এমন হয় যাদের কাছে থাকলে মন শান্ত হয়? আমি হাসলাম, হ্যাঁ সুকান্ত, তুই কি আমাকে তাই বলতে চাস? সে একটু থমকে গেল, তারপর বলল, হয়তো তুমি আমার কাছে অনেক স্পেশাল কাকিমা। তার কথা ছিল একটা আন্তরিকতা, কিন্তু আমার মনে সেই সন্দেহটা রয়ে গেল। পরের দিন আমি সৌমিলের সঙ্গে ফোনে কথা বললাম। আমি তাকে সুকান্তের কথা বলতে গিয়েও থেমে গেলাম। আমার মনে হল এটা আমারই বোঝার বিষয়। আমি সুকান্তকে আরও কাছ থেকে দেখব, তার কথা শুনব। কিন্তু আমার মনের কোণে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, সুকান্ত কেন আমার দিকে এমনভাবে তাকায়? তার মনে কি চলছে? একদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে ফুলের গাছে জল দিচ্ছিলাম। সুকান্ত এসে বলল, কাকিমা, আমি একটা কথা বলতে চাই। আমার বুকটা ধক করে উঠল। এবার কি সে তার মনের কথা খুলে বলবে? আমি শান্ত গলায় বললাম, বল সুকান্ত, আমি শুনছি। সে একটু দ্বিধা করে বলল, কাকিমা, তুমি তুমি আমার জন্য অনেক কিছু করো। আমি শুধু বলতে চাই, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কথা শেষ হলো না। সে আবার থেমে গেল। আমি বুঝলাম সুকান্তের মনে কিছু একটা আছে, যা সে এখনো পুরোপুরি বলতে পারছে না। আমার মনের মধ্যে কৌতূহল আর সন্দেহ দুটোই বাড়ছিল। আমি তাকে বললাম, সুকান্ত, তুই যখন প্রস্তুত হবি আমাকে বলিস। আমি তোর কাকিমা, তোর কথা আমি বুঝব। সে শুধু হাসল, কিন্তু তার চোখে সেই রহস্য রয়ে গেল। আমি জানতাম এই পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে। সুকান্তর মুখের অসম্পূর্ণ কথাগুলো আমার মনের মধ্যে ঝড় তুলছিল। তার চোখের দৃষ্টি, তার কথার মাঝে থেমে যাওয়া, সব মিলিয়ে আমার মনে একটা অজানা অস্থিরতা কাজ করছিল। আমি তাকে ছেলের মতো ভালোবাসতাম, কিন্তু তার আচরণ আমাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছিল। আমি ঠিক করলাম তাকে আরও সময় দেব, কিন্তু আমার নিজের মনকেও শান্ত করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে আরও খোলামেলা কথা বলবো, যাতে তার মনের কথা বেরিয়ে আসে। একদিন সকালে আমি বাড়ির ছাদে ফুলের গাছগুলোর যত্ন নিচ্ছিলাম। সুকান্ত এসে আমার পাশে দাঁড়াল। কাকিমা, তুমি ফুলের গাছ এত ভালোবাসো কেন? সে হঠাৎ প্রশ্ন করল। আমি হেসে বললাম, ফুলের গাছ আমাকে শান্তি দেয়। সুকান্ত, তুই কি কখনো কিছু এমন পেয়েছিস যা তোর মনকে শান্ত করে? সে একটু ভেবে বলল, হ্যাঁ কাকিমা, তোমার সঙ্গে কথা বললে আমার মন শান্ত হয়। তার কথা ছিল একটা গভীরতা, যা আমাকে আবার ভাবিয়ে তুলল। সেদিন বিকেলে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তিনি সুকান্তর কথা তুললেন। অনামিকা, সুকান্ত তোকে খুব পছন্দ করে। ওর মা চলে যাওয়ার পর ও খুব একা হয়ে গেছে। তুই ওর কাছে থাকলে ওর ভালো লাগে। শাশুড়ি মায়ের কথা আমার মনে একটা নতুন দৃষ্টিকোণ এনে দিল। হয়তো সুকান্ত সত্যিই আমার কাছে তার মায়ের ছায়া খুঁজছে, কিন্তু তার চোখের সেই রহস্যময় দৃষ্টি কি বলতে চায়? একদিন সন্ধ্যায় সুকান্ত আমার বাড়িতে এলো। তার হাতে একটা ছোট্ট উপহারের প্যাকেট। কাকিমা, এটা তোমার জন্য। সে লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল। আমি প্যাকেট খুলে দেখি, একটা সুন্দর ডায়েরি। আমি অবাক হয়ে বললাম, এটা কেন সুকান্ত? সে বলল, কাকিমা, তুমি তো সব সময় গল্প বলো,
হয়তো এই ডায়েরিতে তুমি তোমার গল্প লিখতে পারবে। তার কথা ছিল একটা উষ্ণতা। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে সেই পরিচিত দৃষ্টি। পরের দিন আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখি সুকান্ত আবার আমার পিছু পিছু হাঁটছে। আমি হেসে বললাম, তুই কি আমার বডিগার্ড হয়ে গেলি? সে হাসল, কিন্তু তার হাসির পেছনে একটা অস্বস্তি লুকিয়েছিল। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, সুকান্ত, তুই আমাকে কিছু বলতে চাস, তাই না? বলে ফেল, আমি তোর কথা শুন। সে একটু থমকে গেল, তারপর বলল, কাকিমা, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তুমি আমার কাছে অনেক বিশেষ। তার কথা আবার অসম্পূর্ণ রয়ে গেল। আমি আমার বান্ধবী মহিমার সঙ্গে আবার কথা বললাম। তাকে সুকান্তর এই আচরণের কথা বললাম। মহিমা বলল, অনামিকা, তুই বড্ড বেশি ভাবছিস। ছেলেটা হয়তো তোর কাছে মায়ের মতো একটা সম্পর্ক খুঁজছে। তুই ওকে আরও সময় দে। মহিমার কথা আমাকে একটু সান্ত্বনা দিল, কিন্তু আমার মনের সন্দেহ পুরোপুরি কাটল না। আমি ভাবলাম, সুকান্তর মনের কথা জানতে হলে আমাকে আরও ধৈর্য ধরতে হবে। একদিন সকালে আমি বাড়ির কাজ সেরে বসেছিলাম। সুকান্ত এসে বলল, কাকিমা, তুমি কখনো ক্রিকেট ম্যাচ দেখতে গেছ? আমার পরের ম্যাচে তুমি যাবে? আমি হেসে বললাম, ঠিক আছে, যাব। তার চোখে একটা খুশির ঝিলিক দেখলাম, কিন্তু আমার মনে হলো এই ম্যাচে যাওয়ার আমন্ত্রণ শুধু ম্যাচ দেখার জন্য নয়। সে আমাকে কিছু বলতে চায়। হয়তো এবার সে তার মন খুলবে। সেদিন রাতে আমি সৌমিলের সঙ্গে ফোনে কথা বললাম। আমি তাকে সুকান্তর কথা বলতে গিয়েও থেমে গেলাম। আমার মনে হলো এই রহস্য আমাকেই সমাধান করতে হবে। সুকান্তর চোখের দৃষ্টি, তার অসম্পূর্ণ কথাগুলো, এর পেছনে কি লুকিয়ে আছে? আমি জানতাম এই পরিস্থিতি আমাকে আরও কাছে নিয়ে যাবে, কিন্তু আমার মন বলছিল আমাকে সতর্ক থাকতে হবে। সুকান্তর আমন্ত্রণে আমি তার ক্রিকেট ম্যাচ দেখতে গেলাম। মাঠে দাঁড়িয়ে তার খেলা দেখতে দেখতে আমার মনে একটা গর্বের অনুভূতি হচ্ছিল। সে খুব দক্ষতার সঙ্গে খেলছিল। দর্শকদের উল্লাসের মাঝে তার নাম বারবার উঠছিল। কিন্তু মাঝে মাঝে সে দর্শকদের মধ্যে আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে সেই পরিচিত দৃষ্টি, একটা অদ্ভুত মিশ্রণ। যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না। আমার মন আবার অস্থির হয়ে উঠল। এই ছেলে আমাকে কি বলতে চায়? ম্যাচ শেষে সুকান্ত আমার কাছে এলো। তার মুখে বিজয়ের হাসি, কিন্তু চোখে সেই দ্বিধা। আমি তাকে বললাম, তুই আজ দারুণ খেলেছিস সুকান্ত, আমি খুব গর্বিত। সে হাসল, কিন্তু তার হাসির পেছনে একটা কথা লুকিয়েছিল। সে বলল, কাকিমা, তুমি এসেছিলে, তাই আমার খেলায় আরও জোর পেয়েছি। তার কথা ছিল আন্তরিকতা, কিন্তু আমার মনে সেই প্রশ্নটা রয়ে গেল, এই আন্তরিকতার পেছনে কি আছে? পরের দিন সকালে আমি বাড়িতে বসে ডায়েরিতে কিছু লিখছিলাম, যেটা সুকান্ত আমাকে উপহার দিয়েছিল। হঠাৎ সে এলো। কাকিমা, তুমি ডায়েরিতে কি লিখছ? সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, এটা আমার মনের কথা। তুই কি কখনো তোর মনের কথা লিখিস? সে একটু চুপ করে রইল, তারপর বলল, কাকিমা, আমার মনের কথা লিখতে গেলে অনেক পাতা লাগবে, কিন্তু আমি জানি না সেগুলো কিভাবে বলবো। তার কথায় আমার কৌতূহল আরও বাড়ল। সেদিন বিকেলে আমি আমার প্রতিবেশী মিসেস গুপ্তার সঙ্গে আবার কথা বললাম। তিনি বললেন, অনামিকা, সুকান্তর বাবা আমাকে বলছিল ছেলেটা মায়ের কথা খুব মনে করে। তুই যখন ওর কাছে থাকিস, ওর মনে হয় ও তার মাকে ফিরে পেয়েছে। মিসেস গুপ্তার কথা আমাকে ভাবিয়ে তুলল। হয়তো সুকান্তর দৃষ্টির পেছনে তার মায়ের জন্য একটা গভীর শূন্যতা আছে। কিন্তু তবু আমার মন পুরোপুরি শান্ত হল না। এক সন্ধ্যায় সুকান্ত আমার বাড়িতে এলো। আমি তাকে চা দিয়ে বললাম, সুকান্ত, তুই আমার সঙ্গে এত সময় কাটাস, আমাকে এত কিছু বলিস, কিন্তু তোর মনের কথা পুরোপুরি বলিস না। আমাকে বলো, তোর মনে কি চলছে? সে একটু অস্বস্তিতে পড়ল, তারপর ধীরে ধীরে বলল, কাকিমা,
তুমি আমার কাছে শুধু কাকিমা নও, তুমি আমার জন্য অনেক বেশি কিছু। তার কথা শুনে আমার বুক ধক করে উঠল। এটা কি বলতে চায়? আমি শান্ত গলায় বললাম, সুকান্ত, আমি তোকে ছেলের মতো ভালোবাসি। তুই আমাকে কি বলতে চাস? স্পষ্ট করে বল। সে চুপ করে রইল, তার চোখে একটা অজানা ভাব। সে বলল, কাকিমা, আমি ঠিক জানি না কিভাবে বলবো। তুমি আমার জন্য এত কিছু করো, আমি শুধু চাই তুমি সবসময় আমার কাছে থাকো। তার কথা আবার অসম্পূর্ণ রয়ে গেল। আমার মনে প্রশ্নগুলো আরও জটিল হয়ে উঠল। পরের দিন আমি মহিমার সঙ্গে ফোনে কথা বললাম। তাকে সুকান্তর সাম্প্রতিক কথাগুলো বললাম। মহিমা হেসে বলল, অনামিকা, তুই বড্ড বেশি ভাবছিস। ছেলেটা হয়তো তার মায়ের শূন্যতা পূরণ করতে চায়। তুই ওকে আরও সময় দে, ও নিজেই সব বলবে। মহিমার কথা আমাকে একটু আশ্বাস দিল, কিন্তু আমার মনের সন্দেহ কাটল না। আমি ভাবলাম, আমাকে আরও ধৈর্য ধরতে হবে। সেদিন রাতে আমি ডায়েরিতে লিখলাম, সুকান্তর চোখের দৃষ্টি আমাকে বারবার প্রশ্ন তুলছে। সে কি লুকোচ্ছে? তার মনে কি চলছে? আমি জানতে চাই, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। আমি বুঝলাম, এর রহস্য আরও গভীর। সুকান্তর মনের কথা জানতে আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমার মন বলছিল, এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব। সুকান্তর কথা আর তার চোখের দৃষ্টি আমার মনে একটা জটিল জাল বুনছিল। আমি তাকে ছেলের মতো ভালোবাসতাম, কিন্তু তার অসম্পূর্ণ কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম, এবার তার মনের কথা পুরোপুরি জানতে হবে। তার চোখের রহস্য আমাকে আর অস্থির করতে পারবে না। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করব, তার মনে কি চলছে। একদিন সকালে আমি বাড়িতে একা ছিলাম। সুকান্ত এলো, হাতে একটা ছোট্ট বাক্স। কাকিমা, এটা তোমার জন্য। সে লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল। আমি বাক্স খুলে দেখলাম, একটা সুন্দর কাচের পেন্ডেন্ট। আমি অবাক হয়ে বললাম, সুকান্ত, তুই কেন আমাকে এত উপহার দিস? সে চুপ করে রইল, তারপর বলল, কাকিমা, তুমি আমার জন্য এত কিছু করো, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। তার কথা ছিল উষ্ণতা, কিন্তু আমার মনে সেই সন্দেহ রয়ে গেল। সেদিন বিকেলে আমি তাকে আমার বাড়িতে ডেকে আনলাম। আমি শান্ত গলায় বললাম, সুকান্ত, আমি লক্ষ্য করেছি, তুই আমাকে কিছু বলতে চাস, কিন্তু বলছিস না। এবার আমাকে স্পষ্ট করে বল, তোর মনে কি চলছে? সে একটু অস্বস্তিতে পড়ল, তার চোখে একটা দ্বিধা। কিন্তু এবার সে থামল না। সে ধীরে ধীরে বলল, কাকিমা, তুমি জানো, আমার মা 3 বছর আগে চলে গেছেন। তারপর থেকে আমার মনে একটা শূন্যতা। তুমি যখন আমার সঙ্গে থাকো, আমার মনে হয় আমি আমার মাকে ফিরে পেয়েছি। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি বললাম, সুকান্ত, তুই এটা আগে কেন বলিসনি? সে মাথা নিচু করে বলল, কাকিমা, আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম, তুমি হয়তো আমার কথা ভুল বুঝবে। আমি শুধু চাই, তুমি আমার জন্য মায়ের মতো থাকো। তোমার কাছে আমি সেই ভালোবাসা পাই, যেটা আমি আমার মায়ের কাছে পেতাম। তার কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি বুঝলাম, আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি হেসে বললাম, দুষ্টু ছেলে, আমি তো তোর মায়ের মতোই। তুই আমার ছেলের মতো। তুই কেন এত দ্বিধা করলি? সে হাসল, তার চোখে এবার একটা শান্তি। সে বলল, কাকিমা, আমি ভয় পেয়েছিলাম, তুমি হয়তো আমার কথা অন্যভাবে ভাববে, কিন্তু তুমি আমার কাছে সত্যিই মায়ের মতো। আমি তার মাথায় হাত রেখে বললাম, আমি সবসময় তোর পাশে থাকব। সুকান্ত, তুই কখনো একা বোধ করবি না। পরের দিন আমি আমার বান্ধবী মহিমার সঙ্গে কথা বললাম। তাকে সুকান্তর কথা বললাম। মহিমা হেসে বলল, দেখলি, আমি বলেছিলাম, তুই বড্ড বেশি ভাবিস। ছেলেটা শুধু মায়ের ভালোবাসা খুঁজছিল। আমি হাসলাম, কিন্তু মনে মনে নিজেকে একটু দোষী মনে করলাম। আমি সুকান্তর দৃষ্টিকে ভুল বুঝেছিলাম।
তার চোখে ছিল মায়ের জন্য একটা গভীর শূন্যতা। আর আমি সেটাকে অন্যভাবে দেখেছিলাম। আমি ঠিক করলাম, এবার থেকে তাকে আরও বেশি সময় দেব, তার পাশে থাকব। সেদিন রাতে আমি সৌমিলের সঙ্গে ফোনে কথা বললাম। আমি তাকে সুকান্তর কথা বললাম, কিভাবে সে আমার কাছে তার মায়ের ছায়া খুঁজে পায়। সৌমিল হেসে বলল, অনামিকা, তুমি ওর জন্য সত্যিই অনেক কিছু। ওকে তুমি তোমার ছেলের মতো দেখো, এটাই ওর জন্য সবচেয়ে বড় উপহার। সৌমিলের কথা আমার মনকে শান্ত করল। আমি বুঝলাম, আমার সন্দেহ ছিল অমূলক। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, আমরা প্রায়ই মানুষের আচরণকে ভুল বুঝে ফেলি। সুকান্তর দৃষ্টি আমাকে সন্দেহের মধ্যে ফেলেছিল, কিন্তু তার পেছনে ছিল একটা সহজ সত্য, মায়ের ভালোবাসার জন্য একটা তরুণ হৃদয়ের আকাঙ্ক্ষা। আমাদের উচিত মানুষের মনের কথা বোঝার চেষ্টা করা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া, কারণ প্রতিটি দৃষ্টির পেছনে একটা গল্প লুকিয়ে থাকে, আর সেই গল্প বোঝার জন্য দরকার ধৈর্য আর বিশ্বাস। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।